নির্বাচনের মুখে বাংলাদেশ আজ এক অস্বস্তিকর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই নির্বাচন কি আদৌ উত্তাপ কমাবে নাকি উত্তাপই তার জ্বালানি হবে, সেই প্রশ্ন অনেকের। গত কয়েক মাসে যে রাজনৈতিক মেরুকরণ, সামাজিক অস্থিরতা আর পারস্পরিক অবিশ্বাস জন্মে উঠেছে, ভোটের বাক্সে কি তার নিষ্পত্তি সম্ভব, নাকি নির্বাচন পরবর্তী সময়টাই হয়ে উঠবে আরো বেশি অনিশ্চিত? ক্ষমতার পালাবদল হলে কি সত্যি স্বাভাবিকতা ফিরবে? বাংলাদেশের ইতিহাস তো বলে, নির্বাচিত সরকার মানেই স্থিতিশীলতা। এমন সরল সমীকরণ সবসময় খাটে না। তাই প্রশ্ন, বিরোধী দল কতটা গ্রহণ করবে ফলাফল? রাষ্ট্রযন্ত্র কতটা নিরপেক্ষ থাকবে? রাজপথ কি শান্ত হবে নাকি নতুন করে হিসাব মেটানোর মঞ্চে পরিণত হবে? তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নতুন সরকার এলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক কি নতুন করে লেখা হবে, নাকি পুরনো চুক্তি আর সমঝোতারই পুনরাবৃত্তি চলবে? সীমান্ত, বাণিজ্য, জল বন্টন, নিরাপত্তা এসব ইস্যুতে কি বাস্তববাদ জিতবে, নাকি অভ্যন্তরীণ রাজনীতির চাপে ভারত বিরোধী সুর আরো জোরালো হবে? তবে সবচেয়ে জরুরি প্রশ্ন হচ্ছে, নির্বাচিত সরকার ক্ষমতায় বসলেই কি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে? এমন আশা কি ইতিহাস সমর্থন করে, নাকি নির্বাচন পরবর্তী সময়টাই তাদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? আইন শৃঙ্খলা, রাজনৈতিক প্রশ্রয়, বিচারহীনতা, এই ত্রিভুজ ভাঙার রাজনৈতিক সদিচ্ছা কি আদৌ দেখা যাবে? এই নির্বাচন কি বাংলাদেশের গণতন্ত্রকে মেরামত করবে, নাকি কেবল আরেক দফা সময় কিনে দেবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নির্বাচন পরবর্তী বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজকর্মী গৌতম মজুমদার এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ডক্টর হারাধন সাহা। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। গৌতমবাবু, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। এখন ভোটের তারিখ আগামী 12 ফেব্রুয়ারি 2026, নির্বাচনের দিন জুলাই সনদের ওপর একটি সংবিধান সংশোধনী গণভোটও অনুষ্ঠিত হবে। আর এবারই প্রথম বিদেশে অবস্থানরত প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তো বিগত 1.5 বছর ধরে বাংলাদেশের পরিস্থিতি তো আপনারা সবাই দেখছেন, আপনিও দেখছেন। এখন নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে পরিস্থিতি দেখে কি মনে হয় যে দেশটির বর্তমান এই অরাজকতা কি মূলত ক্ষমতার লড়াইয়ের ফল, নাকি রাষ্ট্র ও সমাজের কাঠামোগত সংকটের বহিঃপ্রকাশ? বর্তমান যে বাংলাদেশের যে অবস্থা, 1.5 বছর আমরা যেটা দেখলাম, বিগত 5ই আগস্ট থেকে যে 31 ডিসেম্বর 2025, এটা একটা ভয়াবহ বাংলাদেশের জন্য হয়েছে। আর যেহেতু বাংলাদেশ ভারতবর্ষের খুব কাছে, প্লাস আমাদের ত্রিপুরা রাজ্যের লাগোয়া একটা দেশ, ভূরাজনৈতিক একটা প্রেক্ষাপট এখানে রয়েছে। আসলে ক্ষমতা দখল যেটা আমরা বলছি বা যেটা সব দিকে হচ্ছে, ক্ষমতা দখলের খুব বেশি বিশেষ কিছু নেই। আচ্ছা, প্র্যাকটিক্যালি হলো যে আন্তর্জাতিক যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, বা আমেরিকার যে ডিপ স্টেট যেটাকে বর্তমান সময়ে খুব প্রচলিত শব্দ, আমেরিকার একটা কাঠপুতলি করে রেখে দিয়েছে বর্তমান দায়িত্বপ্রাপ্ত ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে। ওই হিসাবে দেখতে গেলে এটা কোনো ক্ষমতা হস্তান্তরেরও বিষয় নেই, ভোটেরও বিষয় নেই। এখানে যেটা ভোট টোট নিয়ে চলছে, যেটা ডামাডোল, এগুলো হলো জাস্ট একটা দেখা। সেই ইয়েটা রয়েছে সেই ভাষা আন্দোলন থেকে, বা 1971 সালের যে যুদ্ধ, তার আগে থেকে যে বাংলাদেশের সেই সব পরিস্থিতি, তখন ছাত্র আন্দোলনের ভিতরে একটা মেরিট ছিল, একটা বেস ছিল পাকিস্তানের উর্দু ভাষা বা পাকিস্তানপন্থী, এগুলো নিয়ে একটা বিশাল একটা সমস্যা ছিল। সেখান থেকে বাংলাদেশ কিন্তু 1971 সালে ভারতবর্ষের সহযোগিতায় আজকের এই বাংলাদেশ আমরা দেখেছি। আর বাংলাদেশের যে প্রেক্ষাপটে আজকের দিনে যেটা চলছে, সেটা রাজনৈতিকভাবে ভারতবর্ষ বর্তমান পৃথিবীতে একটা জায়গা করে নিয়েছে। বিগত বছরগুলোতে
ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে একটা বিশাল একটা জায়গায় রয়েছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে সমস্ত রকমের দিক থেকে খুব এগিয়ে আছে দেখে সারা পৃথিবী, বিশেষ করে আমেরিকা। যেমন আমরা ইদানিং প্রতিনিয়ত শুনছি স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে, ডলারের দাম বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখছি সেটার ভিতরে কিন্তু আরেকটা খেলা চলছে। সেই খেলাটা অনেকটা ডিপ, এটা ইন জেনারেলি মানে সবার পক্ষে এগুলো বোধগম্য হওয়া মানে সময় সাপেক্ষ, এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক বিষয় এখানে আসতে হবে, তো সেই পর্যায়ে আমাদের এখন নেই। তো ওই যে ডলার যে ধীরে ধীরে যাচ্ছে, বা রিসেন্টলি আমরা যেটা এবার এই 26 জানুয়ারি দেখলাম ইউরোপিয়ান কান্ট্রিগুলো ভারতবর্ষের সঙ্গে যেসব মৌস্বাক্ষর করেছে, যেসব আন্তর্জাতিক বাণিজ্যে ফ্রি ট্রেড যেটা চালু হচ্ছে, এগুলোতে এখন মাথা ব্যথা হয়ে আছে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে আমেরিকান প্রশাসন। আমেরিকান ব্যবসায়ী বা যারা বিভিন্ন রকমের বিজনেস করছে, আমরা দেখছি যে টেরিফ নিয়ে বিশাল একটা, যত কিছুই করুক ভারতবর্ষের কিন্তু এফেক্ট খুব বেশি হয়নি, হবেও না। বর্তমান যে একটা পরিস্থিতিতে রয়েছে, প্লাস আমরা আরেকটা জিনিস আমাদের ভিতরে খুব মানে আজকে সারা বিশ্ব যেটা জেনেছে, আমরাও জানতাম না, যদি এই সিঁদুর অভিযানটা না হতো আমাদের পাকিস্তানের সঙ্গে এই 3-4 দিনের যে আমরা ঠিক আমরা হ্যাঁ আপনি এই জায়গাটা আমরা আসবো, কারণ আমরা বোঝার চেষ্টা করছি বাংলাদেশের নির্বাচনের পর ভারতবর্ষের সাথে সম্পর্কটা কেমন হতে পারে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেটা, বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক সবসময় সুগভীর থাকবে, সুন্দর থাকবে, তারা এটা বাধ্য। ওকে, আমি আসবো আপনার কাছে আরেকবার। হারাধন বাবু, এই যে যেটা আপনার কি মনে হয় এই অরাজকতা যেটা বিগত 1.5 বছরের উপর ধরে বাংলাদেশে চলছে, এবং এই অরাজকতার ফল, এবং বিশেষ করে নির্বাচন যখন একদম ঘনিয়ে আসছে, নির্বাচনকে ঘিরে আমরা দেখছি বিভিন্নভাবে অবিশ্বাস বা মেরুকরণ, কি এমনকি সংখ্যালঘুদের উপর নির্যাতন, এই নানান রকম ইস্যুগুলো খুব বেশি মাথা চাড়া দিচ্ছে, এই অস্থিরতারা খুব বড়সড় ভাবে প্রকাশ পেয়েছে। এগুলো কি সবটাই মানে মনে হয় যে ক্ষমতার মানে দখলের লড়াই, নাকি এটা রাষ্ট্র বা সমাজের একটা ওই কাঠামোগত সংকট বলে আপনার মনে হচ্ছে এতদিন পরে এসে দাঁড়িয়ে? নমস্কার। আমি আপনার কথাটা বলার আগে আমাদের গৌতমবাবু যে কথাগুলি বললেন, আমি একটা দুটো জায়গাতে একটু মানে একটু সরে গিয়ে আমার মতামতটা ব্যক্ত করব আপনার সামনে। সেটা হচ্ছে ক্ষমতার অবশ্যই একটা এখানে লড়াই আছে, কিন্তু এটাও সত্য যে আওয়ামী লীগ সরকার যে সরকারের সঙ্গে বাংলাদেশের মাটির সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে আছেন, যেটা উনি বলছিলেন একদম সত্যি, কিন্তু মানে মুক্তিযুদ্ধের পর থেকে যখন হোসেন মোহাম্মদ এরশাদ বা উনি যখন 1991 পর্যন্ত, যদিও 1990 সালে উনি 16 ডিসেম্বরে উনি পদত্যাগ করেছেন, পরবর্তী সময়ে 91-তে যখন নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের আগে পর্যন্ত, পঞ্চম ইলেকশন, পরবর্তী সময়ে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোতে আমরা লক্ষ্য করি কিছুটা সেখানে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি কিন্তু সেখানে এসেছিল, এবং যার কারণে হোসেন মোহাম্মদ এরশাদের সময়কালীন বা এর পূর্ববর্তী যে নির্বাচন বা যা হয়েছিল সেগুলোতে যেখানে 45%, 50%, 54% ভোট কাস্টিং হতো, কিন্তু গণতান্ত্রিক ভাবাপন্ন যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে চলে আসলো তখন আমরা লক্ষ্য করলাম মানুষের অংশগ্রহণটা কিন্তু সেখানে বেড়ে গেছিল। সেটা কখনো 74, কখনো 79, কখনো 81 পর্যন্ত হয়েছিল। তো মানুষ কিন্তু চায় তাদের স্বাধীন মত প্রকাশ করা, মানুষ কিন্তু চায় গণতন্ত্রের পুনরুদ্ধার, মানুষ কিন্তু চায় একটা স্থিতিশীল সরকার, যে স্থিতিশীল সরকারের মধ্য দিয়ে দেশের উন্নয়ন এবং বিকাশ ঘটবে। এবং সেটা আমরা লক্ষ্য করি, যদি আমরা পরবর্তী সময়ে নির্বাচন নিয়ে যখন আপনি আলোচনায় আসবেন তখন আমরা হয়তো এগুলো বিস্তারিত আলোচনা করব। কিন্তু আপনি যে বিষয়টাতে এসছেন সেখানে আমেরিকার যে বা আন্তর্জাতিক যে মানে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রভাব বিস্তার করার যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে তো এটা একটা রয়েছেই। উপরন্তু আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন তাদের পক্ষে কিন্তু এই সংস্কৃতিটাকে মানে বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, সেটাকে কিন্তু রক্ষা করার যে দায়িত্ব, সেটা কিন্তু তারা ঠিকভাবে পালন করতে পারেনি। ওই সময়ে কিন্তু সংখ্যালঘুরা কিন্তু আক্রান্ত হয়েছিল, নির্যাতিত হয়েছিল তখনও কিন্তু। না হলে যেখানে সংখ্যালঘুদের সংখ্যা ছিল
একটা সময়ে বাংলাদেশে প্রায় 23 থেকে 25%, সেটা এসে এখন দাঁড়িয়েছে হয়তো 4% বা থেকে অনেকে বলছে 6% বা 8%, যাই হোক না কেন, এটা কিন্তু ধারাবাহিকভাবে কমে এসেছিল। এবং আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি, এগুলোর বিরুদ্ধে কিন্তু মানুষের একটা জনমত, যেমন সংখ্যালঘুরাও কিন্তু মানে এই পাচ্ছিল না। কিন্তু একটা বিষয় ছিল, ভারতবর্ষের সঙ্গে যেহেতু সম্পর্কটা ভালো ছিল, ভারত সরকার এখানে দুটো দেশের সঙ্গে কিন্তু একটা অন্যরকম সম্পর্ক বজায় রেখে চলছিল। একটা হচ্ছে ভারত, এই বাংলাদেশ, আর একটা হচ্ছে নেপাল। এই দুটো দেশ এমন একটা জায়গায় অবস্থিত, একদিক দিয়ে উনি যেটা বলছিলেন ত্রিপুরার একেবারে লাগোয়া একটা রাষ্ট্র, আবার এদিক দিয়ে নেপালও কিন্তু আমরা জানি যে আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো আছে তার সঙ্গে একেবারে গভীর সম্পর্কে সম্পর্কিত। এই জায়গাগুলোতে কিন্তু ভারত সবসময় একটা একেবারে মানে কি বলবো, হৃদ্যতার সঙ্গে মানবিকভাবে তারা কিন্তু একটা সম্পর্ক রক্ষা করার জন্য চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশে বিশেষ করে মৌলবাদী যাদেরকে আমরা বলছি, অর্থাৎ যারা এক কথায় আমরা ভারত বিরোধী মনোভাব পোষণকারী, যারা মুক্তিযুদ্ধের আগে থেকে বিরোধী, মুক্তিযুদ্ধেও তারা বিরোধী ছিল, এবং ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সেখানেও তারা কিন্তু একটা পাকিস্তানপন্থী হিসাবে যারা পরিচিত ছিল, তারা কিন্তু সবসময় চেষ্টা করেছিল যে এই সম্পর্কটা যাতে ভারতের যে প্রভাব বা ভারতের যে সম্পর্ক, সেটা যাতে কোনোভাবেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি না হয়। এবং তারা যার জন্য বারবার চেষ্টা করার পর আমরা লক্ষ্য করি কখনো কখনো বিএনপিকে তারা সাহায্য নিয়েছিল, যেমন 2001 সালে নির্বাচনে তারা বিএনপির সঙ্গে সহযোগী হয়ে 4 দলীয় জোট ক্ষমতায় তারা এসেছিল। তার মানে ক্ষমতার একটা লক্ষ্য তাদেরও আছে। এবং কিন্তু হলে কি হবে, বাংলাদেশের এই যে মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বলুন বা বিএনপির আমলে যে নির্বাচন বলুন, সামরিক শাসকদের আমলে বলুন, মানে প্রত্যেকটা নির্বাচনে আমরা লক্ষ্য করেছি সেখানে মানে এই যে গণতন্ত্রকে রক্ষা করার জন্য বা মানে মানুষের স্বাধীনতাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার বিষয়টা কিন্তু কেউ কিন্তু সেভাবে নিশ্চয়তা দিতে পারেনি। সেই গুরুত্বটা কম বেশি হতে পারে, কিন্তু সেটা দিতে পারেনি। কিন্তু আবার মৌলবাদী যারা আছে তারাও এর মধ্যে আস্তে আস্তে নিজেদেরকে সংগঠিত করে তারা পরবর্তী সময়ে আমরা দেখেছি 2024 সালে যে ঘটনাটা ঘটলো আগস্ট মাসে, কিন্তু সেখানে ভারত এখানে একটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে বা এখনো যেটা রিয়েলাইজেশনের ব্যাপার আমাদের, সেটা হচ্ছে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, এটাকে নতুন করে চিন্তা ভাবনার কিন্তু একটা সময় এসেছে। ঠিক, সেই চিন্তা ভাবনা তো অবশ্যই হবে। এখন নির্বাচনোত্তর পরিবেশ, নির্বাচনোত্তর পরিস্থিতিতে আমরা যে সরকারি ক্ষমতায় আসুক, বিএনপি আসুক বা জামায়াতে ইসলামী বা অন্য রাজনৈতিক দল যারাই আসুক ক্ষমতায়, কিন্তু আমার মনে হয় এখানে আমার যেটা ব্যক্তিগত মতামত, তারা কিন্তু তাদের যে আগের যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ড থেকে কিন্তু তারা সরে আসবে, যেটা বিএনপির তারিক রহমানও কিন্তু অলরেডি তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন। এখন ভারতকে এই জায়গাতে কি করতে হবে, ভারতকে তার কৌশলগত দিক দিয়ে, ভারত অবশ্যই কৌশলগত অবস্থান নেবে, কূটনৈতিক অবস্থান নেবে, আমরা সেটা অবশ্যই দেখতে হবে, আগামী দিন সময় বলবে। আমি আসবো আপনার কাছে, কিন্তু এই যে বাংলাদেশের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 300টি সংসদীয় আসনে সরাসরি ভোট হবে, যার জন্য প্রায় 1981 জন প্রার্থী লড়াইয়ের ময়দানে রয়েছে। বাকি 50টি সংরক্ষিত মহিলা আসন নির্বাচনের পর আনুপাতিক হারে বণ্টিত হবে। এখন আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত থাকায় তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, এটা সবাই জানে। এখন নির্বাচনের পর, গৌতমবাবু, নির্বাচনের পর একটি সরকার ক্ষমতায় এলে কি সহিংসতা স্বাভাবিকভাবেই কমবে, নাকি নির্বাচন পরবর্তী প্রতিশোধ রাজনীতি আরো বাড়বে আশঙ্কা করছেন এই মুহূর্তে বাংলাদেশে যা পরিস্থিতি দেখছেন? এটা সম্পূর্ণ নির্ভর করবে কারা ক্ষমতায় আসছে যদি নির্বাচন হয়। কারণ বাংলাদেশে আজকের দিনেও প্রচুর পরিমাণে মানে এক দলের সঙ্গে এক দলের বিরোধিতা হচ্ছে, নিজেদের মধ্যে খুনোখুনি হচ্ছে। এবং গত এই 1.5 বছরের মধ্যে বিভিন্ন রকমের মূর্তি ধ্বংস থেকে আরম্ভ করে নারী ধর্ষণ থেকে শুরু করে ইভেন সাংবাদিকরা পর্যন্ত রেহাই পায়নি। হাজারে প্রায় 2184টা ঘটনা ঘটেছে, যেটা আমাদের আন্তর্জাতিক মহলে এগুলো নিয়ে বিভিন্ন রকমের কেস করেছে। 61টার মতো হত্যা হয়েছে। এগুলো হলো অফিসিয়ালি যেসব রিপোর্টগুলো বিভিন্ন দল থেকে গেছে বা আন্তর্জাতিক পর্যায়ে যেগুলো গেছে। ওই হিসাবে চিন্তা করতে গেলে আজকের যে বাংলাদেশের অবস্থা,
আমাদের যেমন এনসিপি যে পার্টিটা আছে, জাতীয় পার্টি যেটা নতুন ভাবে করেছে, সেটা একেবারে ইয়ংস্টার। এরাই ওই ইসলামিক কান্ট্রিগুলোর সঙ্গে এদেরই যোগাযোগ, এবং এরাই চাইছে যে জামাতের সঙ্গে মিলে মানে পাকিস্তান আর বাংলাদেশটাকে একটা জায়গায় এসে তারা ক্ষমতা নেওয়া, যদি ওইভাবে ক্ষমতাটা এসে যায়, বা তারেক মোহাম্মদও যদি এটা যদি ক্ষমতায় আসে, প্র্যাকটিক্যালি যে বাংলাদেশের যে বর্তমান যে কালচার চলছে সেখানে কোনো শান্তি আসবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ যেটা আমরা বিগত দিনগুলো তো দেখেছি যে ভাষা আন্দোলনের আগে বা তার আগে যত সময় হয়েছে, ভেতরে একটা পাকিস্তানপন্থী একটা জোরালোভাবে রয়েছে দেখি বাংলাদেশটা কিন্তু শান্তি ছিল না। কিন্তু আওয়ামী লীগ গত যে 10-15 বছর যেটা হাসিনা সরকার চালিয়েছেন, তখন যতটুকু স্থিতিশীলতা ছিল, পরবর্তী সময় কিন্তু স্থিতিশীলতাটা একেবারেই কমে গেছে। আর বিশেষ করে গত 10 বছর তো মানে এটা একটা কি ধরনের একটা দেশ চলছে, সারা পৃথিবী এটাকে নিয়ে কিন্তু মানে পর্যালোচনা করছে। এইখানে কোনো একটা রাষ্ট্র চলছে সেটাও কেউ বলতে পারছে না। ইউনূস জাস্ট একটা দায়িত্ব নিয়ে বসে আছে, এটা জবরদস্তি একটা দায়িত্ব নিয়ে বসে আছে, কিন্তু ওনার কোনো অ্যাক্টিভিটি, এই যে বিভিন্ন রকমের সন্ত্রাসগুলো চলেছে, বিভিন্নভাবে যে হিন্দু নির্যাতন হয়েছে, বিভিন্ন স্কুলগুলো ধ্বংস করেছে, ওদের সম্পদে ওরা আবার কিন্তু ধ্বংস করেছে, বাংলাদেশের নিজস্ব সম্পদ নষ্ট করেছে। আর এটা শুধু যে সংখ্যালঘু উপর অত্যাচার হয়েছে, তার পাশাপাশি কিন্তু আওয়ামী লীগ দলের বিভিন্ন কর্মকর্তাকে কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন বড় বড় উচ্চপদস্থ পদাধিকারীদেরকে কিন্তু খুন সন্ত্রাসের মাধ্যমে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং ভারতবর্ষে বা বিভিন্ন দেশে ওরা বেরিয়ে গেছে। তার মানে এই দেশটা কখনোই আসবে না। ওই প্রথমে আমি যেটা বলছিলাম, যেহেতু আওয়ামী লীগ ওদের রক্তের সঙ্গে মেশা, বাংলাদেশের আলো বাতাস মাটি সবকিছুর সঙ্গে আওয়ামী লীগরা, এখন যে কোনো একটা পার্টি এলেও কিন্তু সেই শান্তি হবে না, কারণ আওয়ামী লীগকে ভোট দাঁড়াতে দেয়নি। যেমন আমরা ভারতবর্ষ, আমরা জানি গণতান্ত্রিক রাষ্ট্র, অনেকগুলো রাজনৈতিক দল আছে। এইভাবে আমরা ভারতবর্ষের বিভিন্ন সময় দেখেছি, সেই ইমার্জেন্সি থেকে শুরু করে আমাদের দেশেও কিন্তু অনেক কিছু হয়েছে, কিন্তু কখনো দেখিনি কোনো একটা দলকে ব্যান্ড করে দিয়ে ভোটের জায়গায় বন্ধ করতে, ছোট দল হোক বড় দল হোক। তা এত বড় একটা দল, যে দলটার সাহায্যে বাংলাদেশের এই পরিস্থিতি, আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে পরিচিত, এবং হাসিনা আসার পরে ভারত মানে বাংলাদেশটাও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে একটা পজিশনে কিন্তু এসে গেছিল, আলোচনার বিষয়বস্তু যে একটা ভালো মানে ডেভেলপ করছে ধীরে ধীরে। ওই হিসাব দেখতে গেলে যে দলটার থেকে বাংলাদেশ সৃষ্টি, সেই দলটাই নেই, এবং বিশেষ করে কিছু কিছু এনসিপির কিছু কিছু নেতা সরাসরি ভারত বিরোধী এজেন্ডা নিয়ে ভারত বিরোধী বক্তব্য, এগুলো কিন্তু সাধারণ মানুষ, ওই দেশেও কিন্তু খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ প্রচুর রয়েছে, গরিব প্রচুর রয়েছে, ওনারা কিন্তু এটা মেনে নিতে পারছে না। কারণ না, এই ভারত বিরোধী যে জিগির, ভারত বিরোধী জিগির তো একদম প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আপনি যেটা বলছেন যে এনসিপির বিভিন্ন নেতৃত্বরা তারাই দিয়ে যাচ্ছে, সেটা আজকে না, একদম সেই জুলাই অভ্যুত্থানের পর থেকেই তারা এভাবে দিচ্ছে। হারুন স্যার, এই যে হ্যাঁ, আপনার কি মনে হয়, মানে এই নির্বাচনের পর কি মানে প্রতিশোধের রাজনীতি কি আরো বাড়ার সম্ভাবনা? আমি যে জিনিসটা বলছিলাম, দেখবেন যখনই সরকারটা হয়, মানে সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি অংশগ্রহণ করে, সেখানে পরবর্তীকালে স্থিতিশীলতা যেরকম একটা নিশ্চয়তা বা গ্যারান্টি পাওয়া যায়, যদি অংশগ্রহণ না করে, তার মানে আমরা ধরে নিতে হবে যে একটা ব্যাপক অংশের মানুষের মধ্যে ক্ষোভ বা অসন্তোষ রয়ে গেছে। এখন এই নির্বাচনে যদি আওয়ামী লীগ সরকারকে যেভাবে, দলটাকে যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হয়েছে, সেখানে তাদের একটা বিশাল সংখ্যক সমর্থক, তারা কিন্তু নির্বাচনে হয়তো অংশগ্রহণ করবে না, বা একটা ব্যাপক অংশের সংখ্যক লোক নির্বাচন বয়কট করবে। তো এরকম একটা অবস্থা, মানে কি তাদের মধ্যে খুব রয়ে গেছে। এরা যখন পরবর্তীকালে একটা সরকার গঠন হবে, এবং সেই সরকারের কাজকর্মকে এরা কিন্তু কখনোই মনের থেকে কিন্তু সমর্থন তাদের দেবে না। তার মানে কি, একদিক দিয়ে থাকবে সেখানে তাদের নিজেদের মধ্যে যে জিনিসটা বলছিলেন, নিজের দলের মধ্যে মানে ক্ষমতা নিয়ে একটা শুরু হয়ে যাবে, পাশাপাশি ব্যাপক অংশের মানুষের মধ্যে ক্ষোভ থাকবে, তাদের একটা বিরোধিতা থাকবে। তারপরে আন্তর্জাতিক যে রাজনীতি, সে রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে যার মতো করে পারবে, এই দুর্বল নেতৃত্ব বা মানে যারাই ক্ষমতা থাকবে তাদেরকে ব্যবহার করার জন্য সেখানে সুযোগটা আরো বেশি পেয়ে যাবে। তো এরকম একটা অস্থির সিচুয়েশনে বা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কোন স্থিতিশীল সরকার হবে বলে আমি মনে করছি না। ঠিক। এখন আরেকটা সাইড যে বিষয়টা হচ্ছে,
এতে কি হচ্ছে, আজকে কতগুলো ইস্যু যেমন বাংলাদেশে, এই যে সাধারণ মানুষের কথা বলছিলেন, গরিব মানুষের কথা বলছিলেন, সেখানকার জলবায়ুর কথা বলছেন আপনি, সেখানকার জলবায়ু আমরা জানি যে একটা অনেক সময় প্রকৃতির যে অনেক সময় দোষে বা প্রকৃতির কারণে অনেক সময় এমন পরিস্থিতি হয়ে যায় যখন তারা কিন্তু মানে বিদেশি বা ভারত তাদের উপর কিন্তু চেয়ে থাকে যে তারা কখন সাহায্যের হাত এগিয়ে নিয়ে যাবে। এই বিষয়গুলি কিন্তু হয়তো মানবিকভাবে তখন হয়তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে অনেকে এগিয়ে আসবে, কিন্তু সেখানকার সাধারণ মানুষের বা অর্থনৈতিক অবস্থা কাঠামো এগুলো তো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি তাদের যে সংবিধান, তাদের যে সাংগঠনিক যে স্ট্রাকচারের কথা বলছিলেন, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক একদম আমাদের কাছে দুঃখের। নির্বাচন যত ঘনিয়ে আসছে তত বেশি বাংলাদেশকে নিয়ে স্পেকুলেশন এই মুহূর্তে চলছে। আর সবচেয়ে বেশি চিন্তার বিষয় বা উদ্বেগের বিষয় যেটা হচ্ছে, গোটা শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্ব যেটা ভাবছে যে বাংলাদেশের নির্বাচন আদৌ স্বচ্ছ নির্বাচন হবে কি, আর হওয়ার পরও যদি কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসে, এক বা তার অধিক কোনো জোট যদি ক্ষমতায় আসে, তাহলে কি বাংলাদেশকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনতে পারবে, সেটা একটা বিরাট বড় প্রশ্ন এই মুহূর্তে। বিএনপি আমরা যে 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন আসছে বাংলাদেশের, সেই নির্বাচনে বিএনপি 288 আসনে প্রার্থী দিয়েছে, এককভাবে সবচেয়ে বেশি আসনের প্রার্থী দিয়েছে বিএনপি 288। জামায়াত ইসলামী 224টি আসনের প্রার্থী দিয়েছে। 11 দলীয় জোটের প্রধান শরিক হিসেবে লড়ছে জামায়াত। এখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, ছাত্র আন্দোলনের নেতৃত্বদের দ্বারা গঠিত নতুন যে দলটি, তারা 32টি আসনে লড়াই করছে। তাছাড়া জাতীয় পার্টি এরশাদেরও নির্বাচনে অংশগ্রহণ নিচ্ছে। এখন গৌতমবাবু, এই যে ভারতের দৃষ্টিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং একটি স্থিতিশীল, যেটা ডক্টর হারাধন সাহা বলছিলেন যে স্থিতিশীল প্রতিবেশী রাষ্ট্র কেন এত বেশি গুরুত্বপূর্ণ? অলরেডি এমনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু যতটুকু আমাদের কাছে খবর রয়েছে, ওরা অলরেডি একটা চিঠি দিয়েছে ইউনিসকে, উপদেষ্টাকে, যে পরিস্থিতি বাংলাদেশে চলছে, সেই বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে 12 ফেব্রুয়ারি ভোট করাটাও বৈধ হবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। আচ্ছা, ওনারা পর্যন্ত সেটাকে বলছে যে ভারতবর্ষে আর বর্তমান পাকিস্তানে যে আর বাংলাদেশে যে ভোটটা হচ্ছে সেটা সঠিকভাবে হচ্ছে না, কারণ বিভিন্ন দলীয় যতই হোক, যেমন তারিক আহমদ যেটা করেছেন বা ওইখানকার যে ভোটাররা রয়েছেন, টোটালি প্রায় 12,77,00,000 প্লাস ভোটার রয়েছে ওখানে, এবং প্রায় 6,28,00,000 মতো মহিলা ভোট রয়েছে। তাহলে দেখা যাবে মহিলাদের, যেমন বিভিন্ন প্রার্থী যারা দাঁড় করিয়েছেন, এখানে কিন্তু মহিলা প্রার্থী নগণ্য, সংখ্যালঘু প্রার্থী নেই বললেই চলে। অল্প কিছু সংখ্যায় সংখ্যালঘু প্রার্থীরা রয়েছেন। এগুলো নিয়েও বিভিন্ন রকমের মতবাদ চলছে, বিভিন্ন রকমের আন্দোলন চলছে, অলরেডি আন্দোলন চলছে। যেমন খ্রিস্টানরা রয়েছে, বুদ্ধিস্টরা রয়েছে, হিন্দুরা রয়েছে, ওদের মধ্যে অনেকেই কিন্তু মানে নির্বাচনে লড়াই করার ইচ্ছা থাকলেও সেই সুযোগটা কিন্তু ওরা পাচ্ছে না। প্রচুর পরিমাণে জামাতি লোকরা কিন্তু সেখানে বিভিন্ন রকমের সংঘাতের মাধ্যমে যে কোনো ভাবে ক্ষমতাটাকে ধরে রাখার জন্য একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই প্রচেষ্টায় মনে হয় না বাংলাদেশে যে পরিস্থিতি হবে, এই পরিস্থিতিতে মানে কোন রকমে একটা গ্রহণযোগ্য সরকার বা গ্রহণযোগ্য একটা শান্তি বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা আমার চোখে দেখা হচ্ছে না। আর এটাকে মানে বর্তমান যে ইলেকশনটা চলছে, এই নির্বাচনটা আমার মনে হয় প্রহসনও বলার জায়গায় নেই, এমন একটা নির্বাচন আমার মনে হচ্ছে। কারণ প্রতিনিয়ত যেসব খবরাখবরগুলো আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি, মানে এটা কোনো মানে নির্বাচনের কোনো একটা বিন্দু মাত্র যে একটা সেটিং আছে না, তাও হচ্ছে বলে আমার মনে হয় না। চতুর্দিকে শুধু মানে খুন সন্ত্রাস ছাড়া আর কিছু নেই। তো এই খুন সন্ত্রাসের থেকে আবার জন্ম নেবে কিন্তু আরেকটা খুন সন্ত্রাস। কখনো শান্তির থেকে শান্তি জন্ম হয়, তো প্রাণের থেকে প্রাণের সৃষ্টি হয়। যেখানে নিষ্প্রাণ কতগুলো জবরদস্তি অশান্তির সৃষ্টি হচ্ছে, সেখান থেকে আবার আরেকটা নতুন অশান্তির জন্ম নেবে। যদি কোনো কারণে, আমার কাছে এখনো মনে হয় হয়তোবা 12 তারিখ এই ইলেকশন নাও হতে পারে, মানে এটা আমার একটা অ্যাসেসমেন্ট। কারণ এত অশান্তি থেকে কোনো দেশের নির্বাচন হয় নাকি? ওকে, এখন এই ডক্টর শাহ, আপনার কি মনে হয় মানে এত বেশি গুরুত্বপূর্ণ কেন, মানে ভারতের দৃষ্টিভঙ্গি থেকে, মানে এই গ্রহণযোগ্য নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং একটা স্থিতিশীল প্রতিবেশী কেন
ভারতের পক্ষ থেকে, শুধু কি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বলে? না, আমি এটা কেন প্রয়োজন আমি প্রথম দিকেই একটু আলোচনার মধ্যে নিয়ে এসেছিলাম। কেননা ভারত, আমি আগে বলেছি যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো বা বিশেষ আমি যেখানে বাস করছি ত্রিপুরার তার পার্শ্ববর্তী রাষ্ট্র, এগুলি যে মানে আপনার এই যে চোরাচালান, সীমান্ত সমস্যা, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে আপনার সেখানকার নিরাপত্তা, অর্থনৈতিক দিকটা, এই প্রত্যেকটা ইস্যু বা বিষয় কিন্তু জড়িয়ে রয়েছে এই বাংলাদেশের স্থিতিশীলতার উপর। আমি যার জন্য বলেছিলাম প্রথম দিকে বাংলাদেশ এবং নেপাল দুটো রাষ্ট্রের সঙ্গে ভারত সব সময় একেবারে উদার মানসিকতা নিয়ে চলছে, তাদের যাতে করে তাদের একটা আস্থা অর্জন করে সেখানের উন্নয়ন এবং সেখানকার বিকাশটাকে ত্বরান্বিত করা যায়। যার জন্য আপনি এই যে মুক্তিযুদ্ধে ভারত ঝাঁপিয়ে পড়েছে, ভারতের এত সৈন্য, কত সৈন্য মারা গেছে, তাদেরকে শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছে, পরবর্তীকালে মানে প্রতিটা মুহূর্তে আমরা লক্ষ্য করেছি ভারত কিন্তু তাদেরকে একেবারে আপন করে নিয়েছিল। সুতরাং এটার উদ্দেশ্যটাই ছিল যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সদ্ভাব, এবং অনেকগুলো আপনার ঝুলন্ত ইস্যু রয়ে গেছে, যে ঝুলন্ত ইস্যুগুলো যদি সমাধান করতে না পারে তাহলে কি হবে, এই বাংলাদেশে কিন্তু স্থিতিশীলতা সেখানে আসবে না, বা বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কটা সেই সম্পর্কটাও কিন্তু আরো দৃঢ় হবে না। এবং নিরাপত্তাই বলুন, অর্থনৈতিক দিকটাও বলুন, আপনি আমরা একেবারে অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা অর্থনৈতিক সম্পর্ক সেখানে রয়ে আছে, এবং যার কারণে দেখবেন এই যে 2000 যখন 1 সালের পরে যখন টাটার সঙ্গে যে সম্পর্কটা হয়েছিল, টাটার যে বাণিজ্য, যেটা পরবর্তীকালে এটা নিয়ে বিএনপি এবং তাদের জামাতরা কিন্তু সাংঘাতিকভাবে বিরোধিতা করেছিল, এই বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু বা অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু ভারতও কিন্তু বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, নিরাপত্তার বিষয়টা রয়েছে, তারপরে চোরাচালান বন্ধ করার আন্তর্জাতিক এটা ইস্যু, এটা এই আন্তর্জাতিক ইস্যুটা আবার 2001 থেকে 2005-06 সালটা দেখুন, ওই সময়টা কিন্তু মানে বিশেষ করে বাংলাদেশের অস্থিরতা বা বাংলাদেশের সরকার মানে উগ্রবাদীদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছিল, প্রশ্রয় দিয়েছিল, এতে ত্রিপুরার সহ উত্তর পূর্বাঞ্চলে অনেকগুলো রাজ্যে সেখানে কিন্তু নিরাপত্তা কিন্তু প্রশ্নের চিহ্নের সামনে চলে এসেছিল। এবং এটা তো একেবারে সত্য কথা, আমরা ওই সময়ে নিজেরাও কিন্তু আমরা এখানে অসম্ভব আতঙ্কের মধ্যে থাকতাম। আমি একজন দক্ষিণ ত্রিপুরা জেলার লোক হিসাবে আমি যখন আগরতলা আসতাম, আমি যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার মনের মধ্যে একটা ভয় হতো, কেন যে কোনো সময় উগ্রবাদীরা সেখানে আক্রমণ করে, এই উগ্রবাদীরা আক্রমণ করলে কি হতো, তাদের একটা করিডোর ছিল এখান থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার, আর বাংলাদেশ সরকার তাদেরকে সেখানে আস্তানা দিয়েছিল, তাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল সেই বিষয়গুলো। সুতরাং এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে, যদিও এখন ভারত সরকার আগের তুলনায় অনেক বেশি সতর্ক, অনেক বেশি সচেতন, এই বিষয়গুলোতে নজরদারি রাখা হয়েছে, এবং বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী জিগির তোলা হয়েছিল সেই জিগিরগুলোকে যেভাবে মানে ভারত মানে চাইছে এগুলোকে মানে থামিয়ে অন্তত একটা ভালো একটা পরিবেশ তৈরি করার জন্য, না হলে পরে মানে বিশেষ করে ভারত আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, হয়তো ভারতে যতটুকু না এখানে ক্ষতি হবে তার চেয়ে কয়েকশো গুণ বেশি ক্ষতি হবে, বাংলাদেশে ক্ষতি হবে। এবং এই বাংলাদেশের যার জন্য কিন্তু একটা স্থিতিশীল সরকার অসম্ভব জরুরি। কিন্তু এখন আমি যে পরিস্থিতিতে লক্ষ্য করছি, যেটা আমাদের গৌতমবাবু বলছিলেন, যে এইরকম একটা অস্থির পরিবেশে এরকম একটা মিসম্যানেজমেন্টের মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচনটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, মাত্র 11 দিন পরে নির্বাচন, যে ফাইনাল নির্বাচন, এখন কিন্তু সেখানে পোলিং কাস্টিং চলছে এবং সেখানে দুটো ভোট একসঙ্গে চলছে, এবং দুটো ভোটের পর যখন কাউন্টিং শুরু হবে সে কাউন্টিংও কিন্তু দেখবেন আগে যদি সেখানে 24 ঘন্টা লাগতো, এখন দেখবেন যে সেখানে 48 ঘন্টা লাগবে। এই মাঝখানে যে অরাজকতা তৈরি হবে এগুলোকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা, ভোট করানোর জন্য শুধু মানে ভোট কাস্টিং এর জন্য শুধু 1 ঘন্টা সময় বাড়ানো হয়েছে, সকাল 7:30 থেকে 4:30, অথচ ডাবল ভোট, দুটো ভোট দিতে হবে, দুটো ভোট, এবং যখন এগুলো কাউন্টিংও হবে তখনও কিন্তু প্রবলেম হবে। সেই ধরনের ব্যবস্থাপনা বাংলাদেশে আছে বলে সেটা কিন্তু আমার কিন্তু ঠিক আপনারা বারবার সন্দিহান বাংলাদেশে আদৌ ভোট হবে কিনা। এখন আরেকটা বিষয় হচ্ছে যে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও সেই বা রাষ্ট্রযন্ত্র যদি দুর্বল থাকে, তবে মানে ভারতের যে মানে উন্নয়ন ও মানে সংযোগমূলক যে প্রকল্পগুলো
বাংলাদেশে রয়েছে, সেগুলো কতটা ঝুঁকির মুখে পড়বে বলে আপনি মনে করেন? না, সেটা তো অবশ্যই ঝুঁকির মুখে পড়বে। কেন, দুর্বল সরকার যদি থাকে কোনো একটা বলিষ্ঠ পদক্ষেপ কিন্তু সেখানে নিতে পারবে না। ঠিক, আপনি দেখুন না, এই যে ইউনূস সরকার, উনি তো নির্বাচিত সরকারও নয়, উনি যেভাবে সিদ্ধান্ত নিয়ে মানে আন্তর্জাতিক মহলকে যেভাবে উনি নিয়ে এসেছেন, প্রশ্রয় দিয়েছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন, একটা সরকার কি মানে এভাবে নিতে পারে, বা এরকম অন্তর্বর্তী সরকার কিছুটা নিতে পারে? তো এই বিষয়গুলি দুর্বল সরকার হলে পরে কি হবে আপনি দেখেন, আন্তর্জাতিক যারা মানে আমেরিকা থেকে যারা, যিনি বলছিলেন গৌতমবাবু, সেটা আমেরিকা বা পাশাপাশি আপনি এদেরকেও আপনি একেবারে অবহেলা করার মতো কোনো ইস্যু নয়, চীন এবং পাকিস্তান, তারাও কিন্তু যে কোনো সময় তারা এখানে প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে, এবং এটা কিন্তু ভারতের জন্য উদ্বেগের হবে। গৌতমবাবু, এই যে আন্তর্জাতিক মহল এই নির্বাচনকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে এবং নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং শান্তিপূর্ণ বাস্তবায়নের কথা বলছে, তবে কিছু আন্তর্জাতিক নিরীক্ষা ও কূটনৈতিক পর্যবেক্ষণ থেকে বোঝা যাচ্ছে যে নিরাপত্তা, অন্তর্ভুক্তি, সংখ্যালঘু নিরাপত্তা, এইসব বিষয়গুলো আন্তর্জাতিক মহলেও কিন্তু আগ্রহ ও মানে উদ্বেগ রয়েছে এই বিষয়গুলো নিয়ে। এখন ভারত কি আদৌ আশা করতে পারে যে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে সংখ্যালঘু নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধ স্বয়ংক্রিয়ভাবে মানে প্রতিষ্ঠিত হতে পারে, নাকি এটি একটি দীর্ঘ অনিশ্চিত একটা লড়াই, যেটা মানে বাংলাদেশের ইতিহাসে আগেও ছিল, আগামী দিনেও থাকবে বলে মনে হয়? আসলে অনেক কিছু নির্ভর করে সময়ের উপর। বর্তমান পৃথিবীটা কোন দিকে এগিয়ে যাচ্ছে, কিভাবে চলছে। এখন হলো বৈষয়িক যুগ। এখানে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করার জন্য, বিশেষ করে গ্রামে গঞ্জে যে গরিব দুঃখী যারা, আমরা গরিব গরিব বলে প্রতিনিয়ত চিৎকার করি, ওদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা আজকে থেকে হয়তো আরো 20-30 বছর 50 বছর আগে ছিল। আজকে কিন্তু ওই জায়গা থেকে প্রত্যেকটা দেশ কিছুটা এগিয়ে গেছে। তার মানে কি, এখন টেকনোলজি ডেভেলপ করেছে, প্রত্যেকটা মানুষ চায় মানে ভালোভাবে জীবনযাত্রার মান যেন যত উন্নত করা যায়। তাহলে আজকের দিনে ব্যবসা বাণিজ্যটার উপরে বৈষয়িক যুগটা মেইন। তাহলে ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা দেশ যত উন্নত হবে তত ওই দেশের উন্নতি হবে, যার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আজকে সারা বিশ্ব চলছে। বিভিন্ন রকমের মানে এয়ারওয়ে, ওয়াটারওয়েজ, প্রত্যেকটা রেলওয়ে, সমস্ত যে যোগাযোগ ব্যবস্থাগুলো সারা পৃথিবীর সঙ্গে হচ্ছে, প্লাস টেকনোলজি ডেভেলপমেন্ট করছে, ঘরে বসে সব পৃথিবীর সমস্ত কিছু করতে পারছে। তাহলে ওই যুগে এসে যদি ছোট ছোট রাজনৈতিক, সেই এখনো যে রাজনীতিটা বাংলাদেশ চলছে, সেটা কিন্তু আজকের থেকে আরো 50-100 বছর আগে, 200 বছর আগে যেগুলো চলছিল সেগুলো নিয়েই ওরা পড়ে আছে, যে আমার দেশটা কিভাবে ডেভেলপ করবে, আমি কিভাবে অন্য দেশের সঙ্গে কম্পিটিশন করব, সেই জায়গাতে নেই। ওরা লেবার কতগুলো বানিয়ে বানিয়ে বিদেশে পাঠাচ্ছে। আর ওরা আজকে মানে ওদের অর্থনৈতিক উন্নতি কিন্তু নিজস্ব বেসিক কিছু নেই। উন্নতিটা রয়েছে ম্যাক্সিমাম লোকগুলো বাইরের দেশে গিয়ে, আরো কান্ট্রিগুলোতে গিয়ে সেখান থেকে ফরেন কারেন্সি পাঠাচ্ছে, ফরেন কারেন্সি গুলো বাংলাদেশে এসছে, ওরা পয়সা দেখছে। প্র্যাকটিক্যালি যে ডেভেলপমেন্ট নিজস্ব ওই যেটা ছিল, যেগুলো আস্তে আস্তে মানে বড় হচ্ছিল, যে শিল্পগুলো, যেমন গার্মেন্টস শিল্প, সেগুলো তো এখন নষ্ট করে দেওয়া হয়েছে। এবং গার্মেন্টস এর মতো একটা ভালো শিল্প বাংলাদেশের মতো জায়গাতে ছিল। বিগত কয়েক বছরে বাংলাদেশের একটা ভালো জায়গায় ছিল গার্মেন্টস শিল্পগুলো। প্রচুর পরিমাণে গার্মেন্টস জাপান টাপান যেত বাংলাদেশে তৈরি হতো। বেশিরভাগ দেশ, উন্নত দেশগুলো কিন্তু এখানকার গার্মেন্টস থেকে বানিয়ে ওরা নিয়ে যেত। তাহলে ক্যাপিটালটাও বিদেশ থেকে এসে, তাহলে মানে বাংলাদেশের সবচেয়ে বেশি লাভবান ছিল এইসব ছোট 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 যেভাবে ইন্ডাস্ট্রিগুলো করেছিল, গার্মেন্টস থেকে কর্মসংস্থান বিরাট করে। তাহলে কর্মসংস্থান নিয়ে কিন্তু কেউ ভাবছে না কিভাবে বাংলাদেশ উন্নত হবে, কিভাবে খাবে, সেটার কিন্তু কোনো রাজনৈতিক প্রপাগান্ডার মধ্যে নেই। কি ভারতকে মানে ভারতের বিরুদ্ধে শুধু স্লোগান হচ্ছে, ভারতকে, ভারতবর্ষ না থাকলে আজকে বাংলাদেশের কিছুই নেই। আজকের দিনেও যদি ভারতবর্ষ যদি বাংলাদেশকে, এখনো যেহেতু আন্তর্জাতিক সিস্টেমের মধ্যে রয়েছে, ভারতবর্ষ ওই দিনও শুনলাম প্রচুর পরিমাণে চাল পাঠিয়েছে, বিভিন্ন কিছু পাঠাচ্ছে, মানে ওষুধ থেকে শুরু করে এখনো কিন্তু প্রত্যেকটা ভারত একে বড় ভাইয়ের মতো, যেহেতু ভারতবর্ষ থেকেই তৈরি হয়েছে বাংলাদেশ পাকিস্তান, ওরা এখনো ওদেরকে ঠিক মতো পরিচালনা করছে। এবং সেই মানবিক দৃষ্টিভঙ্গিতে এখনো বাংলাদেশকে যেভাবে দেখায় ভারত দেখে চলেছে। সেই মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশ হিসেবে যেটা বলছি, আমরা যেমন একটা বাড়ির পাশের বাড়ি যদি একটু গন্ডগোল থাকে, এই সারা জীবন কিন্তু ওই পাশের বাড়িটাকে নিয়ে ঝেলতে হয়, যতদিনটা একটা জেনারেশন শেষ হয়ে যাচ্ছে।
তাহলে ঠিক আমাদের একই অবস্থা হয়েছে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, প্রতিবেশী দেশ যদি মানে সঠিকভাবে না থাকে, অশান্তি থাকে, তাহলে আমাদের দেশের মধ্যে অশান্তি থাকে। আরেকটা বিষয় দেখবেন, এই যে বাংলাদেশের অর্থনৈতিক দিক যেটা ছিল, এরা কিন্তু একটা সময়ে ভারতবর্ষের কিছু কিছু উৎপাদনের সঙ্গে প্রায় সমান তালে ওরা এগিয়ে যাচ্ছিল, কিন্তু একদম টেক্কা দিচ্ছিল। এই অস্থির পরিবেশ পরিস্থিতির কারণে কিন্তু তাদের এই এগিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু ধাক্কা খেয়েছে, পিছিয়ে যাচ্ছে এখন উল্টো। আবার পাশাপাশি বাংলাদেশের আমরা জানি স্বাস্থ্য ব্যবস্থা অসম্ভব খারাপ অবস্থা, এবং আমাদের অনেক সেখানের মানে লোকের সঙ্গে যোগাযোগ আছে, তাদের কাছ থেকে আমাদের শুনছি যে পরিমাণে একটা পরিসংখ্যান বলছে প্রায় বছরে 16 লক্ষের উপর লোক তারা ভারতবর্ষে আসতো চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য, এবং তারা বলতো আমরা ঢাকাতে এখানে মানে চট্টগ্রামে বিভিন্ন রাজশাহীতে বিভিন্ন জায়গাতে গিয়ে চিকিৎসা করে কোনো ফল পাচ্ছি না, অথচ ভারতবর্ষে আসার পর 15 দিনে 20 দিনে 40-30 দিনের মধ্যে ওরা সম্পূর্ণ সুস্থ হয়ে চলে যাচ্ছিল। তো এই যে মানে তাদের যে মানে স্বাস্থ্য ক্ষেত্রে বলুন, অর্থনৈতিক ক্ষেত্রে বলুন, শিক্ষার ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু পিছিয়ে পড়ছে। ঠিক, পরিষেবাগত তো ভারতের দিক থেকে অনেক বেশি ওনাদের পাওনা রয়েছে, শুধু বাণিজ্য অনেক বেশি ভারত থেকেই তাদের হচ্ছে। আপনি যেটা মানে গৌতম বাবু যেটা বলছিলেন, এখন সেটা চাল বলুন বা অন্যান্য সামগ্রী বলুন, বিদ্যুৎ বলুন। এখন যেমন আরেকটা কথা আমি একটু বলছি, এখানে সিমেন্ট এখনো বাংলাদেশ থেকে প্রচুর আসে। আজকের থেকে 20-30 বছর আগে এটা কেউ ভাবতেও পারেনি, এবং প্রচুর পরিমাণে লোহার আইটেম, মানে অনেকগুলো আইটেম আছে যেগুলো বাংলাদেশ থেকে উঠে আসছে, কিন্তু মানে আমাদের ত্রিপুরা রাজ্যে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে বৈধভাবে মাছ আসছে। তাহলে মাছটা ন্যাচারালি আগের থেকে আসতো, ঠিক আছে, কিন্তু এই যে কতগুলো ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে যেগুলোর থেকে আজকে মানে বাংলাদেশ থেকে ত্রিপুরা রাজ্যের আসছে, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার খুব সহজভাবে এক্সপোর্ট করতে পারতো ভারত, তাহলে সেটা অন্য কোনো দেশে করতে গেলে বাংলাদেশকে অনেক বেশি করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, টেকনোলজিটা ইন্ডিয়া থেকে নিল, ইন্ডাস্ট্রিয়াল যারা শিল্পপতি ওদেরকে ওখানে নিল, যেটা বলছিলেন যে টাটাকে যাওয়ার জন্য, যেমন ইলেকট্রিকটা আমাদের আদানি দিচ্ছে, তাহলে আম্বানি দিচ্ছে, তাহলে এই যে জিনিসগুলো তো আমাদের ইন্ডিয়ার থেকে গিয়েই ওদের ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে বিদ্যুতের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, পয়সা দিক না দিক এখনো বিদ্যুৎ চালিয়ে যাচ্ছে। তাহলে এগুলো প্রতিনিয়ত কথা হচ্ছে। তাহলে ইন্ডিয়ার সঙ্গে যদি সম্পর্কটা রাখে, এবং বাংলাদেশ প্রচুর পরিমাণে ডেভেলপ করেছিল, যেটা হাসিনাকে অবৈধভাবে যদিও সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হাসিনা যেভাবে ভারতবর্ষের সঙ্গে মানে বাংলাদেশটাকে জুড়িয়েছিল, যেমন আমাদের সাবরুম দিয়ে যে করিডোরটা হচ্ছিল, আমাদের ত্রিপুরা রাজ্যেরও প্রচুর বেকার সমস্যার সমাধান হতো, ভালো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এবং উল্টো দিকে বাংলাদেশের ওদের যে বন্দরটা, চট্টগ্রাম বন্দরটা যদি ভারতবর্ষ যদি ব্যবহার করতে পারতো, আমাদের নর্থ ইস্টার্ন রিজনের, আমাদের এখন চিন্তা করতে হবে আন্তর্জাতিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে শান্ত পরিবেশ রেখে একটা মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, কিভাবে আমরা সাস্টেইন করতে পারি। এখন হলো কিভাবে আমরা থাকবো, সেটার জন্য যুদ্ধ চলছে সারা পৃথিবীতে। কিভাবে বেঁচে থাকা, পরিবেশকে সুন্দর রেখে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, ওইটা না করে ওরা এখনো সেই জামাত, ভারত বিরোধী, সেই মৌলবাদী, এগুলো নিয়ে যদি ওরা এখনো যদি চলে, তাহলে আগামী দিনে ওদের ধ্বংস ছাড়া আর কিছুই নেই। ওকে, ডক্টর শাহ, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন সংখ্যালঘুর বিষয়টা নিয়ে, যে বা ইতিহাসে যেটা বলছে যে সেটা হাসিনা বলে, এবং গৌতমবাবু বলছিলেন বাংলাদেশে যদি নির্বাচন পরবর্তী সময়ে মানে সংখ্যালঘুদের উপর আক্রমণ বা এই যে ভীতিটা যদি বাড়ে, ভারত কি নৈতিকভাবে তাহলে নীরব থাকতে পারবে? মানে তারপর মানে এখন যেহেতু একটা মানে নির্বাচিত সরকার হয়তো আমরা দেখতে চলেছি, যদি নির্বাচন 12 তারিখ হয়, তারপরও যদি পরিস্থিতি একই রকম থাকে, তাহলে ভারতকে কি মানে মানে কূটনৈতিক সীমারেখা ভেঙে কথা বলা উচিত বলে মনে করেন? না, দেখুন, এই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, সেটা মানে নির্বাচনের পরে যদি হয় তাহলে ভারতের ভূমিকা সেটা যেটা বলছিলেন সেটা সে এতদূর যাওয়া কেন, এখনো তো হচ্ছে। বা আমরা যদি না, আমি যে কথাটা বলছিলাম, যেটা সংখ্যালঘুদের সংখ্যা যে জায়গাতে ছিল কমতে কমতে কোথায় এসেছে, আর রইল কত? এক সংখ্যায় চলে এসছে, আর বাকি রইল কত? এই সংখ্যাটা ওরা সেখানে সয়ে এবং সহ্য করে সবকিছু করে তারা এখানে থাকবে, তারা মরলেও এখানে থাকবে। ভারত এই জায়গাতে আমার মনে হয় এখানে মানে তাদের সাংবিধানিক এবং কূটনৈতিক কৌশলগত দিক দিয়ে
যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় সেটা ছাড়া এর বাইরে গিয়ে মানে সে আমি বলপ্রয়োগ করে যে বিষয়টা ব্যাপারটা আসছে আমার মনে হয় না সেটা সেই পথে যাবে। তার কারণ হচ্ছে গিয়ে আমি একটু আগেই বলছিলাম আজকে মানে এই যে এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার যে পরিস্থিতি সেখানে বাংলাদেশ, সেখানে কিন্তু বাংলাদেশের একটা কিছু উপর যদি একটা প্রভাব বা প্রয়োগ করার চেষ্টা করে সেখানে কিন্তু পাকিস্তান এবং চীন বা আমেরিকা তারা কিন্তু সেখানে যে কোনো মুহূর্তে চলে আসবে না। এইটুকু কিছুদিন আগে শুনছিলাম যে আমেরিকা মিসাইল সেখানে সরবরাহ করার চিন্তা ভাবনা করছে বা দেওয়ার চিন্তা ভাবনা করছে, এবং তার জন্য সেটা তো হাসিনা নিজেও বলে গেছেন। সেন্ট মার্টিনের ঘটনা তো হাসিনা নিজেও বলছেন, সেন্ট মার্টিন দিয়ে দিলে তো আমাকে গদিচ্যুত হতে হতো না। ভারত যা কিছু করবে কূটনৈতিক ভাবে করবে, ভারত যা কিছু করবে কৌশলগত ভাবে করবে, বলপ্রয়োগ বা যুদ্ধ বা মানে মানে প্রেসারাইজ করে যে ব্যাপারটা এটা সবটাই কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকেই করবে। ওকে, গৌতম বাবু আপনার কি মনে হয় এই বিষয়টাতে? ভারতবর্ষ হলো পঞ্চশীলের দেশ, এরা কখনো কারোর সঙ্গে যুদ্ধ বিগ্রহ এগুলো কিন্তু চায় না। বাংলাদেশের মাটি, বাংলাদেশ পাকিস্তানের মাটি সেম ভারতেরই অংশ। এখানে কিছু বিদেশি এসে মৌলবাদীরা এসে এটা একটা তৈরি করছে। আর টোটালি ওইখানে যে সংখ্যালঘু যে পরিমাণে ধীরে 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 কমে গেছে, এবং আগামী দিনেও যেই সরকারই আসুক সংখ্যালঘু কিন্তু কমতে থাকবে। সংখ্যালঘুদের উপরে একটা আলাদা একটা প্রেশার আছে, থাকবে, কারণ বুদ্ধিস্টরা প্রচুর পরিমাণে ইয়ে করছে। যেমন চাকমা শরণার্থীরা প্রায় এটা নিয়ে বিভিন্ন রকম কথা বলছে। তার মানে ওখানে না খ্রিস্টানের মানে সুবিধাজনক পরিস্থিতি আছে, না বুদ্ধিস্টরা পরিস্থিতিতে আছে, না হিন্দুরা পরিস্থিতিতে আছে। ওইখান থেকে এদেরকে সরিয়ে দেবে যে সরকারই আসুক। মানে বাংলাদেশের ইতিহাস দেখলে আমরা যে সরকার সংখ্যালঘুদের কিছুটা হলো নিরাপত্তার কথা বলছিল বা দেওয়ার চেষ্টা করছিল, সেই রাজনৈতিক দল তো এই মুহূর্তে ভোটের লড়াইতে নেই, নির্বাচনে নেই। আর বাকি যারা আছে তাদের না দেওয়ার সম্ভাবনা বেশি বলছে। একটা বিষয় আমরা বলতে পারি এই জায়গাতে, যখন শেখ হাসিনা সরকার ছিল ভারতের কোন প্রেসক্রিপশন যদি সেখানে দেওয়া হতো তাহলে শেখ হাসিনা অন্তত সেটাকে শুনতো বা তার মন্ত্রিসভা যারা ছিল তারাও অন্তত সেটাকে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু এখন তো গুরুত্ব দেওয়ার মতো কেউ নেই। এখন নির্বাচিত সরকার যেই বসুক, সেটা বিএনপি হোক বা জামাত হোক বা এনসিপি যদি হয়, এবং তারা ভারত বিরোধী অবস্থান নিয়ে তাদের শাসন ক্ষমতা চালাতে হবে। এর ভিতরে যে মানে ভারতবর্ষ বাংলাদেশের উপরও কোনো অ্যাকশন করবে কিনা এটা মনে হয় না ভারতবর্ষ ওই ধরনের পলিটিক্সে যাবে। কারণ ভারতবর্ষ চাইবে একটা শান্তিপূর্ণ দেশ, শান্তিপূর্ণভাবে তুমি চালাও। তার কূটনৈতিক কৌশলগত পদ্ধতিতে যে সরকারে আসুক সেই সরকারের উপর একটা প্রেসার তো থাকবেই, কূটনৈতিক প্রেসার থাকবে, কিন্তু সরাসরি কোনো কিছু ভারতবর্ষ করার কোনো সম্ভাবনা। আরেকটা বিষয় আমি প্রথমে বলছিলাম যে ভারত এই মুহূর্তে আমার মনে হয় যে সরকারে আসবে তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের সঙ্গে আস্থা অর্জন করা যে ভারত প্রকৃতপক্ষে বাংলাদেশের হিতাকাঙ্ক্ষী এবং বাংলাদেশের উন্নয়ন চায়, এরকম একটা সম্পর্কর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। এবং এই কাজটা হয়তো ভারত করবে, চেষ্টা করবে। এখন যে সরকার আসবে সেই সরকার কতটুকু স্থিতিশীল সরকার হবে তার উপরও কিন্তু অনেকটা, কতটুকু গ্রহণ করবে ভারতের এই কূটনৈতিক বা এই কৌশল। একেবারে না করেও পারবে না, কারণ একেবারে না করেও পারবে না, কেন বাংলাদেশে যে সরকারই বসুক না কেন, যতই বাইরে থেকে আমেরিকা বলুন, পাকিস্তান বলুন আর চীন বলুন ওরা এসে সাহায্য করুক না কেন, যে মৌলিক যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তারা কিন্তু সমাধান করার জন্য এগিয়ে আসবে। ভারতকে অস্বীকার করে সেই সমস্যাগুলো সমাধান হবে না। এখানে আরেকটা বিষয় কি, যেমন আমরা প্রতিবেশী আমাদের বাড়ির পাশের বাড়ি যে আজকে যদি কোনো একটা বাড়িতে একটা অঘটন ঘটে প্রথম কিন্তু বেরিয়ে আসবে সঙ্গের বাড়িটা। তাইলে পাকিস্তানেও বাংলাদেশেও যে কোনো রকমের প্রাকৃতিক হোক রাজনৈতিক হোক সংঘর্ষ কিছু হলে কিন্তু প্রথমে যাবে কিন্তু ভারতবর্ষই তার পরিস্থিতি। তাহলে ভারতবর্ষের প্রয়োজন নেই বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশের প্রয়োজন যেই ক্ষমতায় আসুক ভারতবর্ষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ তৈরি করে কিভাবে নিজেদের দেশটাকে ডেভেলপ করা যায় সেই দিকে অগ্রসর হলে মনে হয় আপনার বাংলাদেশের সবচেয়ে সুবিধা। আর এতে করে কি হবে, আমাদের যে একটা প্রাণের টান রয়েছে বাংলাদেশে, আমাদের যে বিভিন্ন আত্মীয় স্বজন গুলো রয়েছে, আমাদের যে যাত্রাভিমান রয়েছে বাংলাদেশের প্রতি, সেগুলো রক্ষা পাবে। ঠিক আমাদের এই অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। একটা ছোট্ট প্রশ্ন বা বিষয়টা গুরুত্বপূর্ণ হলো, খুব সংক্ষিপ্ত উত্তর চাইব দুজনের কাছেই। বাংলাদেশে যে দীর্ঘদিনের অস্থিরতার কারণে এখন ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর উপর একটা সামাজিক ও মানবিক চাপ তো বরাবরই রয়েছে। এই নির্বাচনের পর নির্বাচনোত্তর যদি সন্ত্রাস যদি আবার বাড়ে বা এই সংখ্যালঘুদের উপর যদি সন্ত্রাস বাড়ে, এমনকি
বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে, যেই অস্থির পরিবেশের কথা আপনারা ভাবছেন, আপনারা বলছেন যে নির্বাচন না হওয়ার সম্ভাবনা আছে, যদি হয় এবং নির্বাচনের পর যদি অস্থিরতা বেড়ে যায়, তাহলে কি সেই মানবিক এবং সামাজিক চাপ আমাদের সীমান্তবর্তী রাজ্যগুলোর উপর আবার প্রভাব ফেলবে বলে মনে করেন? না, সেই তো সবার পূর্বে, কারণ আমাদের বাংলাদেশ আমাদের লাগোয়া, কোনো কিছু হলে যখন ওরা আমাদের এখানে শেল্টার নিতে আসবে, যেমন আমরা ৭১ যুদ্ধ দেখেছি, শেল্টার নিতে আসবে, তখন আমরা কিন্তু রাজ্যগুলো দেশ অটোমেটিক্যালি শেল্টার দিতে বাধ্য হবে, যেহেতু সংখ্যালঘুদের উপর অত্যাচারটা বেড়ে যাবে। তো ওই ক্ষেত্রে আমাদের তো দায়িত্ব রয়েছে, ভারতবর্ষের একটা দায়িত্ব রয়েছে, তারপরে সেটাকে কূটনৈতিকভাবে প্রেসার করা, সেটাকে করবেই। এবং এই বাংলাদেশের এই ইলেকশনটা একটা দিক পরিষ্কার হয়ে যাবে, আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাচ্ছে। দেখুন, এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি যে আমরা কাউকে ফিরিয়ে দিই না। এই যে দেওয়া নেওয়ার, এটা তো আমরা জানি, কেউ সাহায্য চাইলে তাকে আমরা ফিরিয়ে দিই না। সুতরাং আজকে যদি তারা যদি অসহায়, মানে বিপর্যস্ত, সেখানকার থেকে যদি আজকে একেবারে নিরুপায় হয়ে যদি আমাদের কাছে এসে সাহায্য প্রার্থনা করেন, আমরা তাদেরকে সাহায্য অবশ্যই করব। এবং সে মানসিকতা কিন্তু ভারতবর্ষের এটা কৃষ্টি সংস্কৃতির সঙ্গে একদম রক্তের সঙ্গে মিশে আছে। সুতরাং আমরা তাদেরকে, আমার মনে হয় ভারত সেটা ফিরিয়ে দেবে না, বরং তাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় সেই কাজে এগিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তবে আমরা সবাই আশা করছি আগামী দিনে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক এবং চিরাচরিত যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আরো সুমধুর হবে। যে রাজনৈতিক দলই ক্ষমতায় বসুক না কেন, তারা নিজেদের অবশ্যই স্বার্থটা ভালো বুঝবে এবং বোঝার পর ভারতের সাথে সম্পর্ক অ্যাটলিস্ট সুমধুর করার চেষ্টা করবে। ধন্যবাদ গৌতম বাবু আপনাকে, ধন্যবাদ ডক্টর শাহ আপনাকে। নমস্কার। দর্শক বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের সামনে এই নির্বাচন কেবল একটি ক্ষমতা বদলের মুহূর্ত নয়, এটি গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা পুনর্গঠনের এক কঠিন পরীক্ষা। সহিংসতা, ভয় ও প্রতিশোধের রাজনীতি পেরিয়ে যদি একটি নির্বাচিত সরকার সত্যি আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা ও সংখ্যালঘু নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়, তবেই অরাজকতার বৃত্ত ভাঙার সম্ভাবনা তৈরি হবে। প্রতিবেশী হিসেবে ভারত যেমন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়, তেমনি দক্ষিণ এশিয়ার সামগ্রিক ভবিষ্যতের জন্য জরুরি বাংলাদেশ আবার এমন একটি পথে ফিরুক, যেখানে ভোট অধিকার ও মানবিক মর্যাদা শুধু রাজনৈতিক স্লোগান নয়, বাস্তব অভিজ্ঞতা হয়ে উঠবে। বাস্তবে কি হয় তা নির্বাচনের পর সময় বলবে, যদি নির্বাচন হয়। আমরা নজর রেখেছি বাংলাদেশের সব খবরে, আর আপনারা দেশ দুনিয়ার সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।